সেইটা আগে একটু শুনবো। প্রত্যেকের কি ক্যালকুলেট করা হয়েছে? ব্যাপার আনসার নেই কেন, হয়নি? হয়েছে ম্যাম, হয়েছে। হয়েছে, ওকে, ভেরি গুড। সেখানে কোনো প্রবলেম কাজটা করতে গিয়ে মনে হয়েছে? হ্যাঁ ম্যাম, এই যে এই ইয়ে থেকে গুগল ক্রোম থেকে যে পয়েন্টগুলো বের হয়, ধরেন 1.9 বা এই রেঞ্জের মধ্যে থাকে, তো এগুলো তো স্পেসিফিক, মানে আমরা ধারণা নিতে পারতেছি না। হ্যাঁ, জাস্ট একটা আনুমানিক একটা ধারণা নিচ্ছি আর কি। এই হ্যাঁ, আনুমানিক ধারণা হিসাবে এবার সেখানে ম্যাক্সিমাম এই পয়েন্টেরই এদিক ওদিক হয় বা 1-2 নম্বরের এদিক ওদিক হয়, সেটা নিয়ে আমাদের অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তো মোটামুটি ওখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারি। ওকে। আর সেকেন্ডলি হচ্ছে, ধরুন এই যে পয়েন্টের যে মানগুলো আমরা পাচ্ছি, ধরুন 5.79 এরকম এসেছে, তো আমি 5.79ও লিখতে পারি, আমি 5.8 লিখতে পারি, বা আমি চাইলে 5ও লিখতে পারি। ঠিক আছে, পয়েন্টের পরের মানটাকে যে আমাদের বসাতেই হবে এরকমও কোনো ব্যাপার নেই। আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কিন্তু রাউন্ড ফিগারে ধরেও বসিয়ে রাখতে পারি, তো সেটাতেও হবে। এইগুলো করা যাতে করে আপনারা একটা প্রপার আইডিয়া পান নিজেদের ডায়েট সম্পর্কে, নিজেদের ফুড প্যাটার্ন সম্পর্কে। আর হচ্ছে ম্যাম, আজকে আমরা ম্যাম আর একটা কোশ্চেন হচ্ছে, বলুন ধরেন বলুন, আমি তো কি করবো? ভাত, ধরেন আমি একবেলা 200 গ্রাম চালের ভাত খাই, তো আমি ভাতের পরিমাপটা করি না, আমি কিন্তু চালের যে 200 গ্রাম দিয়েই কিন্তু এই যে রাইসের যে নিউট্রিটিভ ভ্যালুটা এটা বের করেছি আর কি। ঠিক আছে কিনা? হ্যাঁ, আমরা যা কিছু মানে ফুড, যা কিছুর আমরা নিউট্রিটিভ ভ্যালু পাচ্ছি, সেই পুরোটাই কিন্তু র ফুডের উপরে, কোনোটাই কিন্তু কুকড নয়। তাই আপনি যদি 200 গ্রাম চালের ভাত খাচ্ছেন বলছেন, এই 200 গ্রামটা কি কাঁচা অবস্থায় না রান্না করা অবস্থায় সেটা ম্যাটার করছে। আপনাকে যেটার পরিমাণ নিতে হবে সেটা হচ্ছে কাঁচা অবস্থায় কতটা চাল আপনি নিচ্ছেন। এবং কথা ধরুন আপনি আপনাদের বাড়িতে হয়তো 10 জন মেম্বার এবং 10 জনের জন্য হয়তো 600 গ্রাম চাল নেওয়া হলো, ঠিক আছে? 600 গ্রাম চাল যদি নেওয়া হয়, এবার এই 600 গ্রাম চাল আপনি ওজন করলেন যে 600 গ্রাম হলো, তার মধ্যে থেকে কে কতটা পরিমাণে খাচ্ছে। প্রত্যেকে যদি ইকুয়ালি খাচ্ছে, তাহলে 10 জনের 600 গ্রাম চালের ডিভাইড করলে কতটা পরিমাণ হচ্ছে, সেই পরিমাণটুকু হবে আপনার জন্য। আরো সহজ ভাবে বললে, ধরুন আপনি যেরকমটা বললেন 200 গ্রাম চাল আপনি নিচ্ছেন, এবারে 200 গ্রামটা ধরুন দুজনে খাচ্ছে, কাঁচা আছে। যারা মিউট আনমিউট রয়েছে মিউট করে রাখুন, আমি বুঝিয়ে দিই আগে। ধরুন এই 200 গ্রাম চাল নেওয়া হয়েছে এবং কাঁচা অবস্থায় আপনি চালটার ওজন করেছেন, তার ওজন দেখলেন 200 গ্রাম। এই 200 গ্রাম চাল রান্না হওয়ার পরে আমি যখন খাচ্ছি, তার ওয়েটটাও আমি করে নেবো, ঠিক আছে? তাহলে আমরা অন্তত পক্ষে এটুকু বুঝতে পারবো যে রান্নাটা হওয়ার পরে তার ওয়েটটা কতটা বাড়লো। সেটা আমরা নিজেদের সুবিধার জন্য করতে পারি, এটা নেসেসিটি নয়। আমাকে যেটা প্রয়োজন, যেটা করতে হবে, সেটা হলো যে পরিমাণ ভাতটা রান্না হলো সেটা আমি যদি দুজনে খাচ্ছি বা জমে কম বেশি রয়েছে, কিভাবে এটাকে করছি সেই কারণেই কিন্তু এই রান্না করা খাবারের ওজনটা নেওয়া প্রয়োজন। ধরুন র রাইস, সেখান থেকে পাচ্ছি 200 গ্রাম। কুকড রাইস, এই কুকড রাইসের মধ্যে তার ওয়েট ইনক্রিজ হয়েছে, তার মধ্যে ওয়াটার অ্যাড হয়েছে, সবকিছু হওয়ার পরে ধরে নিলাম সেটা আমি পাচ্ছি 300 গ্রাম। ওকে, বা ধরে নিলাম 400 গ্রাম, 400 গ্রাম পেলাম। এবার আমাকে দেখতে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার কতজন। ফ্যামিলি মেম্বার্স হয়তো রয়েছে 2 জন। কিভাবে খাচ্ছে? ফার্স্ট মেম্বার হয়তো খাচ্ছে একটু বেশি, কতটা বেশি? 60% খাচ্ছে।
তাহলে 400 গ্রামের 60% মানে কতটা হবে? মোটামুটি ভাবে 240 গ্রাম। এবং সেকেন্ড মেম্বার সে খাচ্ছে 40%, অর্থাৎ 160 গ্রাম। ঠিক আছে, 160 গ্রাম। এটা কি খেলো? সে কুকড রাইস খেলো। আমি এই পার্সেন্টেজটা কিন্তু প্রথমে পাবো না। আমি কি পাবো? যখন আমি কুকড রাইসের ওয়েট করেছি 400 গ্রাম হয়েছে, এবং আমি আমার ভাত আমি কতটা নিয়েছি সেটা ওয়েট করলাম, দেখলাম 240। আপনি কতটা নিয়েছেন দেখলাম 160 গ্রাম। সেটাকে আমি এবার পার্সেন্টেজে নিয়ে আসবো। মানে 240 গ্রাম 400 গ্রামের অনুপাতে 240 গ্রাম হলে কত পার্সেন্টেজ হয়, সেই পার্সেন্টেজটা আমি এখানে নিয়ে এলাম। এবার আমি কার ক্যালকুলেশন করছি? শুধু আমার, মানে এই 240। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। আমি এটা খুব ফর্মেট বললাম। তাহলে আমি কতটা পরিমাণ নিচ্ছি? 60% নিচ্ছি। খাবার রান্না করা অবস্থায় 60% আমি সেই খাবারটা খাচ্ছি। অর্থাৎ আমি যখন ক্যালকুলেট করব তখন আমাকে এই যে র রাইস যেটা ওয়েট আমি করেছিলাম 200 গ্রাম, তার 60% ক্যালকুলেশন করব আমার জন্য। 200 গ্রামটা টোটাল আমি নিচ্ছি না, 200 গ্রামের 60% আমি নিয়েছি, তাই 60% এর ক্যালকুলেশন আমি আমার জন্য করব। অর্থাৎ শুধুমাত্র 120 গ্রাম আমি অ্যামাউন্টটাকে মেনশন করব। এই জায়গাতেই কুকড ফুডের মেজারমেন্ট দরকার, আদারওয়াইজ প্রয়োজন নেই। কুক ফুড মেজার করে আমি নিউট্রিটিভ ভ্যালু করতে পারি না। কিন্তু যে জিনিসটা কাঁচা অবস্থায় একরকম ওজন থাকে এবং রান্না করার পরে তার ওজনটা আলাদা হয়, সেক্ষেত্রে রান্না করার পরে তার ওয়েট আমাকে দেখতে হবে কত হল, এবং সেই টোটাল ওয়েটটার মধ্যে, মানে রান্না করার পরে আমি দেখলাম তার কতটা ওয়েট হলো, সেই টোটাল ওয়েটের মধ্যে আমি কতটা খেলাম সেটা আমাকে দেখতে হবে। এটা কতটা পার্সেন্টেজ হলো তাহলে সেটা ক্যালকুলেট করলাম। তাহলে এই পার্সেন্টেজটা আমার কাঁচা অবস্থায় কতটা হতো সেটা ক্যালকুলেট করে আমি এই নাম্বারটা পেলাম। এবার আমি যখন পরপর রাখছি লাঞ্চের প্যাটার্নে, যখন রাইস ডাল এইভাবে যে কটা জিনিস রয়েছে প্রতিটাতেই কিন্তু আমরা এই অ্যামাউন্টটাকে বসাবো। সেম ডালের ক্ষেত্রেও ধরুন ডাল আপনি নিলেন যেটা, ঠিক আছে, ডাল হয়তো আমি রান্না করার আগে দুজনের জন্য রান্না করার আগে ডালের পরিমাপটা নিয়েছিলাম 60 গ্রাম। রান্না করার পরে এবারে ডালের ওজন করছি, কারণ সেখানে জল টল সবকিছু অ্যাড হয়েছে। তারপরে ডালের ওজন করলাম, সেটা বেড়ে হয়ে গেল 100 গ্রাম। এই 100 গ্রামের মধ্যে আমি খেয়েছি হয়তো, মানে 100 গ্রাম ডালটার মধ্যে হয়তো আমি খেয়েছি 50 গ্রাম। তার মানে কত খেলাম? 50%। কতটা নিয়েছিলাম? 60 গ্রাম ডাল নিয়েছিলাম, তাহলে 60 গ্রামের 50% মানে 30 গ্রাম। তো আমি আলটিমেটলি 30 গ্রামস অফ লেন্টিলস নিয়েছি, বাকিটা তো জল। 30 গ্রাম আমি কিন্তু নিয়েছি এই ডালটাকে। বোঝা গেল? এইভাবে আমাদেরকে ক্যালকুলেটটা করতে হবে। ওকে, এটা ক্লিয়ার? ম্যাম ম্যাম বলছি কি, এই যে এই ক্যালকুলেশন গুলো ম্যাম মানে কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে? মানে যারা কি ওবেসিটিতে ভুগছে বা ম্যাল নিউট্রিশনে ভুগছে তাদের ক্ষেত্রে ম্যাম? বিশেষ করে প্রত্যেকের জন্যই একটা ক্যালকুলেশন দরকার হয় তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য। তবে বিশেষ করে এটা তাদের জন্য প্রয়োজন যারা ওভারওয়েট, আন্ডারওয়েট বা ওবেসিটিতে রয়েছে, তাদের জন্য এটা বেশি দরকার, কারণ তাদের প্রত্যেকটা জিনিস হিসাব রাখাটা দরকার। অ্যাট দ্য সেম টাইম যাদের ধরুন এমন কোনো কমপ্লিকেশন রয়েছে, বডিতে কোনো ডেফিসিয়েন্সি রয়েছে, তাদের ক্ষেত্রেও আমাদেরকে এই ক্যালকুলেশন করতে হবে।
কারণ তাদের বডিতে ধরুন ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই তার ভিটামিন সিটাকে ক্যালকুলেট করতে হবে, সে যাতে প্রত্যেক দিন তার যে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ভিটামিন সি রয়েছে উইচ ইজ 40 to 80 মিলিগ্রাম পার ডে, সেইটা যেন সে মিট আপ করতে পারে। তাহলে আপনাকে ওই ক্যালকুলেট করে আপনাকে বলে দিতে হবে যে সারাদিনে এই খাবারটা ঠিক এতটা পরিমাণে খেতে হবে বা এই ফলটা এতটা পরিমাণে নিতে হবে, তবেই গিয়ে সে তার ভিটামিন সি এর রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারবে। এই ক্যালকুলেশনস গুলো কিন্তু আমাদেরকে তাদের জন্য করতে হবে। আমরা ম্যাল নিউট্রিশন পড়েছিলাম তো, ম্যাল নিউট্রিশন হ্যাঁ ম্যাম, হ্যাঁ পড়েছিলাম তো। হ্যাঁ, তো এই ম্যাল নিউট্রিশনের মধ্যে আমরা তিনটে ভাগ পড়েছিলাম, আন্ডার ওয়েট পড়েছিলাম বা আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন আর একটা স্পেসিফিক ডেফিসিয়েন্সি। তো এই তিনটে ক্ষেত্রেই আমাদেরকে এই ক্যালকুলেশন করতে হয়। স্পেসিফিক ডেফিসিয়েন্সি যে কোনো ক্ষেত্র হতে পারে, আয়রন হতে পারে, আয়োডিন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ভিটামিন সি হতে পারে, ভিটামিন ই হতে পারে, যা কিছু ডেফিসিয়েন্সি হোক না কেন আমাকে স্পেসিফিক্যালি তার ওই ক্যালকুলেশনটাও করতে হবে। ক্লিয়ার? ওকে ম্যাম, ওকে ওকে। এবার আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা এই প্যাটার্নের সাথেই রিলেটেড, যেটা হচ্ছে ডায়েট সার্ভে। ঠিক আছে, ডায়েট সার্ভে নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা নিজেদের নিউট্রিশনাল স্ট্যাটাসটা যখন অ্যানালিসিস করব, একই সাথে আমার লোক্যালিটির ও নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যানালিসিস করতে হবে। কারণ আলটিমেটলি আমাদেরকে এটাই তো আমাদের অবজেক্টিভ, যে আমরা যখন ফাইনালি আমাদের পুরো কোর্সটা যখন কমপ্লিট হবে, আমরা তো শুধুমাত্র নিজেদেরকে ভালো রাখছি না, আমরা এটার সাথে সাথে এই যে আমাদের যে কাজটা সেটাকে প্রফেশনালি ইউজ করতে চাইছি। তো সেটার জন্য আমাদেরকে আগে বুঝে নিতে হবে মার্কেটটা কিরকম রয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে ডিজিজ বা প্রবলেমস গুলো কিরকম, কোন ধরনের প্রবলেম বেশি বা কম রয়েছে, সেটা আমাদেরকে দেখতে হয়। এবং সেটা দেখার জন্য যেটা প্রয়োজন তার নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করা। এই ডায়েট সার্ভের মধ্যে প্রথম যে প্যাটার্নটা থাকে সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার মেথড। ঠিক আছে, অর্থাৎ যেটা আপনি নিজে জানেন আপনি কি খাচ্ছেন, সকালে উঠে থেকে রাত পর্যন্ত আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন আপনি জানেন, তাই আপনার নিউট্রিশনাল স্ট্যাটাস আপনি নিজে খুব ভালোভাবে অ্যাসেস করতে পারবেন। আপনি জানেন যে আপনার সারাদিনের ডায়েটে যা যা হয়েছে সেইটাকে যদি আপনি একদিন একটু মাইনিউটলি দেখেন বা বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই খাবারটার মধ্যে, বা আপনি এই যে একটা আপনার ডায়েটের ক্যালকুলেশন করলেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার খাবারের মধ্যে কি বেশি বা কম রয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। কিন্তু প্রত্যেকের নিউট্রিশনাল স্ট্যাটাস বোঝার জন্য আগে তাকে আপনাকে প্রশ্ন করতে হবে, সেটাই হচ্ছে কোয়েশ্চেনিয়ার মেথড। প্রশ্ন করা মানে তার মর্নিং টু নাইট রুটিনটা কেমন, ফুড প্যাটার্নটা কেমন, এই প্রশ্নটা তাকে করে তার খাদ্যাভ্যাস সম্পর্কে আপনাকে একটা আইডিয়া পেতে হবে। এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে তার পরবর্তীকালে কি কি সমস্যা হতে পারে। কারণ কোনো কিছু যদি অতিরিক্ত থাকে, কোনো কিছু যদি কম থাকে, তার কারণেই তো সমস্যাগুলো আসছে, তার কারণেই লাইফস্টাইল ডিসঅর্ডার আসছে বলে আমরা এতদিন পরে এসেছি। তাহলে সেই আইডিয়াটা আপনি পেতে পারবেন যে কিভাবে হবে। ওকে, তাহলে এটা হলো একটা প্রথম পার্ট। নেক্সট পার্ট কি হতে পারে, লগ বুক মেথড। মানে আপনি যা প্রশ্ন করছেন সেগুলোকে আপনি কোনো একটা ডায়েরির মধ্যে নোট করে রাখুন, যাতে আপনার পরবর্তীকালে সেটা খুঁজে পেতে সুবিধা হয়। আপনি তো একজনকে প্রশ্ন করবেন না, আপনি একটা লোকালিটির মধ্যে সার্ভে করছেন। সার্ভে করা মানে বিভিন্ন মানুষকে প্রশ্ন করা, বিভিন্ন সাবজেক্টের সাথে ইন্টারাক্ট করা। তাহলে সেইটা আপনাকে নোট করে রাখতে হবে। থার্ড হচ্ছে তাদের খাবারের ওয়েট করা। র ফুড উইমেন্ট মেথড, তারা কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো বুঝলাম, কিন্তু
কতটা পরিমাণে খাচ্ছে, আদৌ সেটা সাফিসিয়েন্ট কিনা বা ওভার হয়ে যাচ্ছে কিনা, সেটা বোঝা যাবে তাদের কাঁচা খাবারের ওজন করে। যেটা এতক্ষণ ধরে আপনি আপনার নিজের জন্য করছিলেন, সেটাই অন্যের জন্য করতে হবে। নেক্সট, কুকড ফুড উইমেন্ট মেথড। একই কারণ, কেন কুকড ফুডের আমরা ওয়েট করছি? কারণ যে খাবারগুলো রান্না করার পরে ওয়েট বাড়ছে, তাহলে তার জন্যও আমাকে, এবং ফ্যামিলি মেম্বার্স অনেক রয়েছে, ডিভিশনের জন্য আমাকে কুকড ফুডেরও ওয়েটটাকে নিতে হচ্ছে। এই চারটে প্যাটার্ন আমাকে ফলো করতে হবে। এবার ন্যাচুরালি এই চারটে প্যাটার্ন ফলো করতে গেলে আমার পক্ষে সম্ভব নয় যে নিজেই সমস্তটা করা। তার জন্য আমরা যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট মানে যার উপরে সার্ভে করা হয় তাকে সাবজেক্ট বলা হয়। তো যিনি সাবজেক্ট রয়েছেন তাকে আমরা ইদার এই ডায়েরিটা দিয়ে আসতে পারি, এবং তাকে বলতে পারি তিনি যা যা খাবার খাচ্ছেন সেটাকে নোট করে রাখার জন্য। ডায়েরির মধ্যে আমি প্রথমেই আমার যা প্রশ্ন আছে সেগুলোকে রেখে দিলাম, বা একটা শিট আমি বানালাম, সেখানে আমার যা আমি প্রশ্ন তাকে করতে চাইছি সেটা আমি রেখে দিলাম। এবং তাকে আমি ওই পেজটা দিলাম এবং তার সাথে ডায়েরি দিলাম যে এটা ছাড়াও তিনি আর বাকি যা যা ইনটেক করছেন সেটা যাতে নোট করেন। এবং